ভাই যেমন রোজা আজকে পড়ছে গরম, এরপরে এমন পরিমাণে গ্যাসে চলতেছে আমার, বুক টুক ভেঙে যাচ্ছে কেমন জানি। আমি তো রোজা রাখছি খুব কষ্টে। আচ্ছা দেখো, গ্যাসের সমস্যা আমারও হয়েছিল, তো এখন মোটামুটি একটু সুস্থ। দেখো, লিঙ্কডইনে আমাদের মেইন ফোকাস করতে হবে যে অডিয়েন্সকে আমরা কিভাবে মানে চিনে বের করব আর কি, ঠিক আছে? এক নাম্বার বিষয় দেখো এখানে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই জায়গায় অনেক গ্রুপ পাবা, ঠিক আছে? লিঙ্কডইনে অনেক গ্রুপ পাওয়া যায়, ঠিক আছে? গ্রুপ বলতে যে দেখো এই যে আমি এই আমার এই কিছু গ্রুপে অ্যাড হওয়া আছে, দেখো এই যে পার্ট টাইম, তারপর হিউম্যান রিসোর্সেস, তারপরে হচ্ছে যে এখান থেকে আইটি প্রফেশনাল, ঠিক আছে? এই রকমের অনেক গ্রুপ পাওয়া যাবে এখানে লিঙ্কডইনে। এই গ্রুপগুলোই জয়েন হবে। এই যে দেখো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এলিমেন্টর এক্সপার্ট, ঠিক আছে? প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ? এই গ্রুপগুলোতে জয়েন হবা। এই গ্রুপগুলোতে জয়েন হলে দেখো, আমি যদি একটা গ্রুপের ভিতর ঢুকি তাহলে দেখবা যে এই জায়গায় অটোমেটিক্যালি কিন্তু সবাই পোস্ট করতেছে। দেখো, এই জায়গায় এক একজনে পোস্ট ভাই করবে। একটা কথা ভাই, হুম, মনে বলো। করেন এটা হচ্ছে লাইক লাইক অফ ফেসবুকের মতন, কিন্তু বিষয়টা হচ্ছে কি এখানে হচ্ছে সব এই ওয়ার্ক মানে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে এদের জন্য, কিন্তু এখানে রাইট, কথা আছে কি আ- এটাই। আমি বলি, ফাইবারে যেমন আমার পেমেন্টে দায়বদ্ধতা ফাইবারে নিতেছে, হুম। লিঙ্কইনে কিন্তু দায়বদ্ধতা লিঙ্কইন নিচ্ছে না ভাই। আচ্ছা, এখানে কিন্তু লিঙ্কডইনের আমি এই স্ক্যাম হওয়ার ক্ষেত্রে, শিকারও বেশি আছে। হ্যাঁ এই ক্ষেত্রে তুমি করবা কি, 50-50 নিয়ে কাজ করবা। তুমি বলবা যে 50% কাজের আগে পেমেন্ট করো, বাদ বাকি 50% যে সময় কাজ কমপ্লিট হবে সেই সময় পেমেন্ট করো। তাতে তোমার হবে কি, ও যদি টাকা 50% পেমেন্ট করে, এরপরে বাকি 50% যদি তোমার পেমেন্ট না করে চলে যায়, তাহলে তো তোমার লস নাই, তুমি তো 50% পাচ্ছ। বুঝতে কিন্তু আমি পেরেছো? বলতেছি লিঙ্কডইন থেকে আমার মনে হয় ফাইবারটা আরো বেশি ট্রাস্ট বেশি দায়বদ্ধতা আছে। আমার ফাইবার ও ট্রাস্টেড কাজ ঠিক জমা আছে। নিলেই ও টাকা পেমেন্ট। হ্যাঁ, ফাইবার ট্রাস্টেড ঠিক আছে, বাট ফাইবার কিন্তু তোমার কাছ থেকে 20% কাটতেছে। আর এইখান থেকে ভাই তুমি 20%, ভাই 20% ম্যাটার করে না, যদি আমি এটা 7 দিন একটা কাজ করি, আমার যদি পুরো আঙ্গুল ফুলে কলা কাজ করে চলে যায় না তাহলে না কিন্তু আমার না, কষ্ট লাগবে। ওইটা আসলে ঠিক না। কারণ হচ্ছে কি, দেখো আমি তোমারে আমার একটা প্রজেক্টের কথা বলছিলাম, হ্যাঁ? ফাইবারে কিন্তু এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা তোমারে দিয়ে কাজ করায় নিয়ে চলে যাবে, টাকা দিবে না, অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে ফাইবার কিন্তু তোমারে কোনো সাপোর্ট দিবে না। না না, সেটা সেটা আপনি আমার বলছিলেন, সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, সেটা আপনি আমার বলছিলেন যে ওর ওর এই কপিটা, মেইন কপিটা ওরে দেওয়া যাবে না, ঠিক হ্যাঁ, আছে? এইটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেইন কপি না, তুমি তো যেহেতু আমাদের ওয়েবসাইটের কাজ করতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইটের যে অ্যাক্সেসটা ও আমাদের দিবে, মনে করো কাজ কমপ্লিট হওয়ার পর ও সাথে সাথে অ্যাক্সেস রিমুভ করে দিল, সেই ক্ষেত্রে তো তোমার আর করার কিছু নেই। বুঝতে কি পারছো? সেই ক্ষেত্রে কাজ করানোর পরে ও অ্যাক্সেস রিমুভ করে দিয়ে ও কি করলো, অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে গেল। সেই ক্ষেত্রে করার কিছু আছে? রিস্ক সব জায়গায় আছে, হ্যাঁ। এখন মেইনলি হচ্ছে যে, কিন্তু হুম, লিঙ্কডইন এটা এটা রিক্সে বেশি কি ফাইবারের থেকে। লিঙ্কডইনে সবচাইতে বেশি, ফাইবার মার্কেট প্লেস থেকে সবচেয়ে বেশি কাজ করে মানুষ লিঙ্কডইনে। এটা সত্য কথা, ফাইবার মার্কেট প্লেসের থেকে সবচেয়ে বেশি কাজ করে লিঙ্কডইনে। আর এখানে সব প্রফেশনাল। এখানে তোমার আউটসাইডের, যেমন ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করি, এটা ওইভাবে ইউজ করে না কেউ। এটা সবাই প্রফেশনাল ভাবে ইউজ করে, হ্যাঁ। আর দ্বিতীয়ত বিষয় যেটা বললাম ফাইবার থেকে, যে তুমি মনে করো যে কাজ কমপ্লিট করায় নিয়ে অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে গেল, তুমি সাপোর্টে নক দিলে, ঠিক আছে? সাপোর্টে নক দিয়ে তুমি পেমেন্ট প্রুফ দিলে, পেমেন্ট প্রুফ না সরি, মানে তোমার যে ওয়ার্ক, মানে তুমি যে কাজগুলো করেছো তার প্রুফ ফাইবারে দিলে, দিলেও ফাইবার কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে টাকা কেটে এনে তোমাকে কখনোই ব্যাক দিবে না, ঠিক আছে? কারণ এটা আমার করা আছে, আমার দীর্ঘ ওই প্রজেক্টটা নিয়ে, মনে করো যে আমার ওই প্রজেক্টটা আমার ওই প্রজেক্টটায় আমার মনে করো যে টানা 2.5 মাসের মতন কাজ করানো পড়েছিল লোক দিয়ে, ঠিক আছে? এখন লোক দিয়ে 2.5 মাস কাজ করানোর পরে সেই প্রজেক্ট যদি ক্যান্সেল হয়, তাহলে ওই প্রজেক্টে আমার প্রায় 7 জনের মতন লোক কাজ করেছে। এই 7 জন লোকের পেমেন্টটা কিভাবে কি হবে কও? বুঝতে কি পারিছো? ফাইবার তো ক্যান্সেল করে দিয়ে চলে গেল। এখন আমি যখন ওরে পেমেন্ট প্রুফ দেখালাম, অনেক স্ক্রিনশট দেখালাম যে কাজ করেছি, ফাইল আপলোড করেছি, এবং ও সেই ডোমেইনেই আমাদের ওয়েবসাইটটা লাইভ করতেছে, সেটারও এভিডেন্স আমি কিন্তু ভিডিও সহকারে ফাইবারে দেখাইছি। বাট ও কিন্তু আমাকে বলে কি জানো, ও বলে যে তুমি ডোমেইন হোস্টিং প্রোভাইডার কে কাছে কমপ্লেইন করো কপিরাইট ক্লেমের জন্য।
আমি ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছে কপিরাইট ক্লেমের জন্য করব? ডোমেইন হোস্টিং তো আমার না, ও ডোমেইন হোস্টিং কিনা। তাহলে ডোমেইন হোস্টিং প্রোভাইডার কি আমাকে সেই সার্ভিস প্রোভাইড করবে? অবশ্যই করবে না। কারণ কি, আমি তো ওদের ক্লায়েন্ট না। ওদের ক্লায়েন্ট হচ্ছে যে ক্লায়েন্টের ওয়েবসাইট লাইভে আছে সেইটা। তাহলে ও তো যথেষ্ট পরিমাণ প্রমাণ দিলেও ও আমাদের ওইটা রিমুভ করবে না। বুঝতে কি পারছো? তাহলে এই রিস্ক সব জায়গায় থাকে। তোমার সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে যে গ্রাফিক্স এর কাজে। কারণ গ্রাফিক্স এর কাজে রিস্ক এইটা, কারণ হচ্ছে যে মনে করো তোমার ওইখানে তো সোর্স ফাইল দেওয়া লাগে, আর এইখানে ওয়ার্ডপ্রেসে সোর্স ফাইল দেওয়া লাগে না, ঠিক আছে। বাট হচ্ছে কি, অর্ডার প্লেস করে তুমি কাজ করবা, ক্লায়েন্টে দেখাবা, কাজ করবা, ক্লায়েন্টে দেখাবা, দেখাতে দেখাতে যে সময় ক্লায়েন্ট এগ্রি করবে সাথে সাথে তুমি অর্ডার ডেলিভারি দিয়ে দিবা। এইটাই হচ্ছে যে অর্ডার এগ্রি করিছে, তুমি ডেলিভারি দিছো, এইটাই অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা একেবারে 0%। কারণ কি, তোমার ক্লায়েন্ট এগ্রি করার পরেই তুমি ডেলিভারি দিছো। এই ক্ষেত্রে ফাইবারও একটা এক্সকিউজ পাচ্ছে যে কি, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট তোমারটা যখন অ্যাপ্রুভ করেছে তখনই তুমি ডেলিভারি করেছো। দেন ক্লায়েন্ট হচ্ছে যে আবার অ্যাপ্রুভের অপশন পাবে, যে তোমার কাজটা সে বুঝে পাইছে, সেই সময় হচ্ছে যে সে অ্যাপ্রুভ করবে, দেন তুমি টাকা পাবা, তাও 14 দিন পর। ঠিক আছে। আর লিঙ্কডইন যেটা, এটা করতেছে কি, তুমি ইনস্ট্যান্ট কাজ করতেছো এদের এইখান থেকে, এদের এইখান থেকে তুমি কাজ নিচ্ছ, নিয়ে তুমি সেই টাকাটা ওয়াইজ বা পেওনিয়ার বা আদার্স যে থার্ড পার্টি যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, ওইটার মাধ্যমে তুমি ইনস্ট্যান্ট টাকা নিয়ে নিতে পারতেছো। ফাহাদ বলো। ভাইয়া বলতেছি কি যে এই যে পেমেন্ট করবো, দেখা গেলে কারো কাজ করলাম, দেখা গেলে আপনার কাজ করেছি আমি, হুম করার হুম পরে আমারে তো তার কাছে পেমেন্ট নেবো, পেমেন্ট নিলে তার অ্যাকাউন্টে কথা কব কি, যেমন মেসেঞ্জারে কথা কই তেমন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই দেখো এই জায়গায় যদি তোমাকে কেউ ভাই মেসেজ এইখানে দেয়, এই যে এইখানে দেখো। এইখানে আমি 50%, আমার 50% টাকা আগে দিবে, হুম কেউ দিবে, কেউ 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 বিশ্বাস করে যে 50% টাকা আগে দিবে? কে বলেছে? এটা বিজনেস এগ্রিমেন্টের নিয়ম কি বলো দেখি। এখানে অবশ্যই তাই দিবে, এখানে কারণ তো যারা, আমি কি, স্ক্যাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি না, একজনের কাছে 50% নিয়ে আমি কাজ বাজ করলাম না, তারে আমি ব্লক মারি দিলাম, শেষ। আমি কিন্তু বললাম যে এই ক্ষেত্রে এই জায়গায় ট্রাস্টেড এর একটা বিষয় আছে। যারা এই জায়গায় কাজ করে, এই সেক্টরে কাজ করে, ম্যাক্সিমাম প্রফেশনাল। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি, তোমার মনে যদি সন্দেহ থাকে যে না, আমি ওর কাছে 50% টাকা নিয়ে আমি টাকা মারিং দিয়ে দিলাম আর ওর কাজ করলাম না, সেই ক্ষেত্রে তো ও প্রতারিত হলো। ঠিক আছে, সেই ক্ষেত্রে তো তুমি প্রতারিত হলে না, সেই ক্ষেত্রে তো প্রতারণাটা তুমিই করলে। ঠিক আছে। এইটা আমাদের ওই মন মানসিকতা রাখা যাবে না। কারণ কি, আমাদের কাছে কথা হচ্ছে যে আমরা ঠকবো, ঠিক আছে, বাট আমরা ক্লায়েন্টদের ঠকাবো না। তাহলে হবে কি, যে দেখবা কাজের অভাব হবে না। হ্যাঁ, এ যে ভাই, কোনো, আগে হুম, নেগেটিভ কথা চিন্তা ভাবনা করবেন না, আগে কাজ করবেন, কাজ আগে পোস্ট করবেন। কেউ হ্যাঁ, কেউ যদি সাইডে কাজ দেয় তাহলে কাজ করে প্রথমে দেখবেন কয়েকজন গেছে। শোনো, যদি আমি সত্যি বলছি, সত্যি একটা 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 ভালো ক্লায়েন্ট বিজনেস আমি, করার আগে, একটা বিজনেস করার আগে আগে লসের কথা চিন্তা করতে হয়, তাহলে তুমি প্রফিট করতে পারবা। যদি না আগে না লাভের আমি কথা চিন্তা আমি করো, বলি, না তুমি না এবার না করতে না, পারবে না। এবার আমি এইটা বলি এটা আমি বলি সম্পূর্ণ ভুল ধারণা ফয়সাল। কারণ হচ্ছে তুমি আমি যদি লসের কথা বিবেচনা করো, তাহলে প্রত্যেকটা বিজনেসে কিন্তু লস আছে। এখন তুমি সেই লসের কথা বিবেচনা করে তুমি প্রজেক্টে স্টার্টই করলে না, তাহলে তুমি প্রজেক্টের থেকে ভাইয়া, কিভাবে বেনিফিট পাবা? হ্যাঁ। আমি আমি একটু বাইরে বলি। হুম ভাই শোনেন, আমি করোনার সময় আমি ওই গেমের মালামাল বেচতাম, ওই যে আপনার ইউসি, তারপরে এই ডায়মন্ড টাইমন্ড এই সমস্ত বেচতাম। আমি অন্তত পক্ষে 20,000 টাকার মতো খালি মারা খাইছি, বুঝছেন? টাকা দিছে, সেটা আর মাল দিনি, ব্লক করে দিছে, ব্যাস ওই ওই পর্যন্তই। কিন্তু আমি আবার ওই ইয়ে দিয়ে আমি 4 লাখ টাকা ইনকামও করেছি, 4 লাখ টাকার কাছাকাছি, বুঝছেন? তাহলে, তাহলে ওই মারাও খায়, সেরকম ইনকামও করা যায়। সেটাই, যে এখানে নেগেটিভ সাইড থাকবে, পজিটিভ সাইডও থাকবে। দেখেন, আমার কিন্তু এমন একটা ক্লায়েন্ট ছিল যে ইসের জন্য, অর্থাৎ ওদের কাজের জন্য হচ্ছে যে ও আমাকে $50 অ্যাডভান্স করেছিল। ঠিক আছে। $50 কিন্তু অ্যাডভান্স করেছে, অ্যাডভান্স করে ওর প্রজেক্ট শুরু করার কথা। বাট ওরে আমি ছোট্ট একটু স্যাম্পল করে দেখালাম, দেখানোর পর ও বলছে না, আমরা এটা চাচ্ছি না, আমরা কাস্টম করে সুইচ করতে চাচ্ছি। ঠিক আছে। এই বলে কিন্তু ও চলে গেছে। ঠিক আছে, কিন্তু ও কিন্তু অ্যাডভান্সের টাকা ফেরত নেয়নি। বুঝা কি গেল? এটা যারা অ্যাডভান্স করে তারা কেউ ফেরত নেয় না, এক। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ওরা প্রজেক্ট ক্যান্সেল খুব কম করে। ঠিক আছে, কারণ ওদের দরকার কাজের। এইখানে বললাম না, এইখানে সবাই প্রফেশনাল ভাবে কাজ করবে। ঠিক আছে। আর এখানে যারা আছে ম্যাক্সিমামই, হচ্ছে যে আহ খুবই ট্যালেন্টেড পার্সন। এখানে প্রচুর পরিমাণে, এখানে বাইরের কান্ট্রি আমরা যদি একটু খুঁজি, ইউএসএ এর বেজে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে ইউকে, স্পেন, তারপর এশিয়ান কান্ট্রির ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা বেশি। এশিয়ান কান্ট্রির ভিতরে এই তিনটা কান্ট্রি খুবই বেশি। এই যে দেখেন,
এই যে ইনি কিন্তু হায়ারিং ট্যাগটা দিয়ে রাখিছে, মানে কি উনি হচ্ছে যে হায়ারিং মানে এটা বোঝাচ্ছে কি যে উনি উনার কোম্পানির জন্য কিছু এমপ্লয়ি খুঁজতেছে, ঠিক আছে। এইটা তার মানে এইটা দেখেও কিন্তু আমি বুঝতে পারি যে না, ইন্দ্রা কাউ বা কেউ বা কাউকে এখান থেকে হচ্ছে যে হায়ার করবে, তো এদের থেকেও আমরা কানেক্ট পাস হতে পারি, ঠিক আছে। ফিল্টারের অনেক অপশন আছে, হ্যাঁ। এইভাবে হচ্ছে যে এখান থেকে আমাদের নিজেদের খুঁজে বের করতে হবে। এ কিন্তু কি টিউটর ই লার্নিং, তার মানে এর ছোটখাটো একটা বিজনেস আছে। এখন কোনো কারণবশত আমি যদি আমার প্রোফাইলে এই ওয়েব রিলেটেড কাজ পোস্ট করি, তাহলে পোস্ট করলে এ যদি ওই রিলেটেড পোস্ট দেখে ও যদি ইন্সপায়ার হয়, তাহলে কিন্তু ও আমাকে মেসেজ দিবে যে না, আমার এই রকমের একটা ওয়েবসাইট লাগবে, তা তুমি কি আমাকে করে দিতে পারবা এইটা, ঠিক আছে। ভাইয়া, এই, হ্যাঁ বলো। এই জায়গায় কি মানে ফেসবুকের মতো দেখা গেল আপনি একটা পোস্ট করলেন, ঠিক আছে? হুম হুম। পোস্ট করলে সেটা যে কি ভাইরাল হওয়ার কোনো সিস্টেম আছে নাকি স্পন্সর, মানে যেমন আপনার পে করে ই করতে হয় না, বুস্ট করতে হয় না, ওইরকম করতে হবে? না, এখানে বুস্ট টুস্ট কিছু করা লাগবে না। এখানে হচ্ছে আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পাবে এক। আর এই লিঙ্কডইনের আবার প্রিমিয়াম আছে, হ্যাঁ। এই লিঙ্কডইনের প্রিমিয়ামে গেলে সবচেয়ে বেশি মানুষ দেখতে পায়, হ্যাঁ। তো লিঙ্কডইনের প্রিমিয়াম দরকার নেই, আপাতত ফ্রিটা আমরা ইউজ করব। এই ফ্রিতেই অনেক মানুষ দেখতে পায়, ঠিক আছে। আর এখানে ওই ইমপ্রেশন হয়, এই যে পোস্টের ইমপ্রেশন হয়, ওইগুলো হয়। যেমন আমি দেখাচ্ছি যে আমি যদি আমার এই ইসে যে যাই। বিক্রয়.com যেমন না, ওই হ্যাঁ ই আছে, প্রিমিয়াম আছে, ঠিক জাস্ট এরকমের। হ্যাঁ হ্যাঁ, ওই রকমের কিছুটা। এই যে দেখেন, এই যে আমার প্রোফাইল ভিউ করেছে এই লাস্ট 30 দিনে বোধহয় 63 জন, এবং পোস্টের ইমপ্রেশন হয়েছে 48টা, ঠিক আছে। আমি কিন্তু বেশি পোস্ট করিনি, একটাই পোস্ট করেছি। আমি যদি রেগুলার পোস্ট করতাম তাহলে এই এঙ্গেজমেন্টটা খুবই বেশি হতো, ঠিক আছে। এইটা আর কি। আর এই যে প্রোফাইল ভিউয়ার যারা, এইটা কিন্তু অর্গানিক ভাবে আসতেছে, হ্যাঁ। অর্গানিক ভাবে দেখা গেল কেউ আমার প্রোফাইলে আইসে ঘুরে যাচ্ছে, এখন আমাকে পছন্দ হচ্ছে না বলে আমাকে নক দিচ্ছে না, বুঝা কি গেল। মানে আমার যে কাজগুলো, ওই কাজগুলো তাদের পছন্দ হচ্ছে না, যার কারণে ওরা আমাকে নক দিচ্ছে না। বাট আমার কাজগুলো যদি ওদের পছন্দ হয়, ওরা আমাকে কেউ না কেউ এখান থেকে মেসেজ দিবে, বুঝা কি গেল। ভাই আপনি কি কি পোস্ট করেছেন একটু দেখাবেন? আমি বেশি কিছু পোস্ট করিনি, দেওয়া হয় আমার হচ্ছে যে একটা না দুটো পোস্ট করা আছে। আমার ওই একটা ওয়েবসাইটেরই, আমি লিঙ্কডইন থেকে কাজ খুব কম নিছি, ঠিক আছে। আমার তো হচ্ছে যে মার্কেট প্লেস থেকে বেশি করা, আর লিঙ্কডইন থেকে জব নিছি আমি, হ্যাঁ এটা সত্য কথা, ঠিক আছে। লিঙ্কডইন থেকে জবে অ্যাপ্লাই করেছি, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমার এইখানে আবার ঢুকি। এই যে এইখান থেকে দেখো, এই যে ফিচার হিসেবে একটা পোস্ট করা আছে আমার, হ্যাঁ, একটা ওয়েবসাইটেরই। এটা আরো ডাইনামিক করতে পারলে ভালো হয়। ওই যে তিনটা স্ক্রিন দিয়ে কম্পিউটারে যে গ্রাফিক্স এর কাজ যারা করে ওরা আরো ভালো পারে মোক আপ তৈরি করা আর কি, ঠিক আছে। মোক আপ করে করে দিলে ভালো হয়। এই পোস্ট গুলো হচ্ছে যে আমার করা আছে, হ্যাঁ। এই পোস্ট গুলো না, এটা হচ্ছে যে ওই ওপেন টু ওয়ার্ক দেয়া থাকে, মানে ওপেন টু ওয়ার্ক দেয়া থাকলে এখানে হয় কি যে তুমি যে কাজের জন্য মানে কাজ খুঁজতেছো, এটা রিক্রুটারদের কাছে যাবে। এই ওপেন টু ওয়ার্ক কারা দেখতে পায়? রিক্রুটাররা দেখতে পায়। ওই রিক্রুটাররা দেখে তোমাকে মেসেজ দিতে পারবে। হ্যাশট্যাগের মতন না? হ্যাঁ, হ্যাশট্যাগ না, এটা তোমার প্রোফাইলে ওই যে একটু আগে দেখাইছিলাম না, এখানে হায়ারিং লেখা ছিল, এইখানে হায়ারিং এর পরিবর্তে লেখা থাকবে ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে। তার মানে তুমি কাজের জন্য উন্মুক্ত আছো। এইটা থাকলে রিক্রুটাররা তোমাকে দেখে, ওইটা দেখে মেসেজ দিতে পারবে তোমার প্রোফাইলের ভাই সাথে। ওটা করবেন কি রে, ওটা করা যাবে কি রে? এইটা হচ্ছে যে দেখো, এই যে তুমি ওপেন টু ওয়ার্ক যে কারোর ইসে দেখলে এটাই ক্লিক করবা, ক্লিক করে ওইটাই দিয়ে দিলে হয়ে যাবে, বুঝতে পারছো। ও হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক। এইটা আর ওইটা প্রোফাইলেই অপশন পাবা, হ্যাঁ। এইটা হচ্ছে যে, দাঁড়াও এই লিঙ্কডইনটা একটু আচ্ছা, এই হচ্ছে যে আমার করা আছে, হ্যাঁ, অ্যাড করা আছে। আর এই হচ্ছে যে কি আমার, আপনি আপনার কাজের স্ক্রিনশট দিছেন তাই না? হ্যাঁ, আর হচ্ছে যে এই যে আমার সার্ভিস অ্যাড করা ছিল একটা, ঠিক আছে। ওই যে এলএমএস এর কাজ করতাম, সেই এলএমএস এর কাজের একটা ভাইয়া হুম। বলতেছি কি, এই যে কি আপনি ওয়েবসাইটে যে ছবিগুলো সেইগুলো দিছেন নাকি স্ক্রিনশট দিছেন? ওয়েবসাইটের যে কাজগুলো করছি সেটার স্ক্রিনশট, মানে যে পেজ, ওই পেজের ফুল স্ক্রিনশট, ঠিক আছে। এই কটা হচ্ছে আমার পোস্ট করা আছে। আর এক্সপেরিয়েন্স হচ্ছে যে এখানে অ্যাড করা আছে এইগুলো 1 2 3 4 5
এখানে 8টার মতন এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে, ঠিক আছে? ওই যে বিভিন্ন কোম্পানির সাথে যাদের সাথে কাজ করেছি সেইগুলো হচ্ছে যে এখানে অ্যাড করা আছে, হ্যাঁ? এটা বুঝা কি গেল? এই জায়গায় কি আর কারো কোনো কনফিউশন আছে এই জায়গা থেকে? তবেই যে বললাম নেটওয়ার্ক থেকে আমরা ফাইন্ড করব কিভাবে সবচেয়ে বেশি রিক্রুটারদের করব, আর রিক্রুটার বাদে কাদের এইচআর, তারপর হচ্ছে কি এসআর, এদেরকে হচ্ছে যে আমরা নিজেদের কানেক্টে অ্যাড করব। এর পাশাপাশি হচ্ছে কি যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, হ্যাঁ, আমরা সেই গ্রুপগুলোতে জয়েন করব। যেমন আমি এখানে যদি লিখি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, এই যে ওয়েব ডিজাইনার লিখে সার্চ করলাম, এইখানে আমাদের ফিল্টারের একটা অপশন আসবে, হ্যাঁ? এই যে ফিল্টারের যে অপশনটা আসবে আমাদের খেয়াল রাখতে হবে, এই জায়গায় ফিল্টারের অপশন আসবে, হ্যাঁ? এই ফিল্টারের অপশনে আমরা দেখতে পাবো এই যে গ্রুপে নাকি পোস্ট দেখতে চাচ্ছি, নাকি জব দেখতে চাচ্ছি, নাকি কোম্পানি দেখতে চাচ্ছি, নাকি কোর্স দেখতে চাচ্ছি, নাকি প্রোডাক্ট দেখতে চাচ্ছি, নাকি সার্ভিস দেখতে চাচ্ছি। আমি চাচ্ছি যে গ্রুপ, আমি গ্রুপে সিলেক্ট করে দিলাম। এবার ওই রিলেটেড যতগুলো গ্রুপ আছে, দেখো এটাই প্রায় 69K, ঠিক আছে? এটাই অল্প ফ্রেন্ড, এটাই আবার অনেক কম 1K। এরকমের যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে একটু বেশি মেম্বার দেখে অ্যাড হয়ে নিতে হবে, হ্যাঁ? এগুলো বেশি মেম্বার দেখে অ্যাড হয়ে নিলে হবে কি, এই গ্রুপে ম্যাক্সিমাম মানুষ কাজ পোস্ট করে। এখান থেকে জাস্ট ওদের নক দিতে হবে, নক দিয়ে কাজ পেতে হবে। আগে ফাইবারে কিন্তু খুবই ইজি ছিল কাজ পাওয়া, এখন কিন্তু ফাইবারে একটু জটিল হয়ে গেছে, কারণ ফাইবারে আগে বায়ার রিকোয়েস্টে এইভাবে অ্যাপ্লাই করা যেত, বাট এখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করা যায় না। এখন ক্লায়েন্ট দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের নক দিবে। এখন ক্লায়েন্টের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। এখন সেইটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করবে কিনা সেটাও একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, প্রোফাইলের সাথে ম্যাচ করার পরে ও যখন আমার প্রোফাইলে এসে দেখবে যে আমি নিউ, তখন আমাকে কাজ দিবে কিনা, এটাও একটা বিষয়, ঠিক আছে? এই অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। বোঝা কি গেল? এটা এটাই কোনো কনফিউশন জি জি, থাকলে, ভাইয়া বুঝছি বুঝছি। এটাই কোনো বুঝছি। কনফিউশন। লিঙ্কডিনে কাজ পাইতে গেলে মনে করেন যে কত দিন সময় লাগতে পারে এমনও আনুমানিক? হতে পারে যে তুমি 2-3 দিনের ভিতর কাজ পেয়ে গেছো, আবার এমনও হতে পারে যে তুমি যদি লাগে না থাও। নিউ অ্যাকাউন্টে, হ্যাঁ, নিউ নিউ অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্ট। আমাদের একটা দাদা আছে, উনি মনে হয় অ্যাকাউন্ট খোলার 5 দিন পরে কাজ পাইছিল, ঠিক আছে? আর উনি ফাইবারেও খুব দ্রুত কাজ পাইছিল, ফাইবার অ্যাকাউন্ট খোলার মনে হয় 3 দিন পরে কাজ পাইছিল, ঠিক আছে? আমার কিন্তু তার মানে ফাইবার ফিচার অ্যাকাউন্টে, ভালো ছিল। এটা হচ্ছে কপালের উপর ডিপেন্ড করে। আমার কিন্তু ফাইবার অ্যাকাউন্টে কাজ পেতে আমার ফার্স্টে 1 মাস লাগিছে, পরে সেকেন্ড কাজ পেতে আরো 2 মাস লেগে গেছে। বুঝতে কি পারিছো? এটা এটা আসলে ডিপেন্ড করবে তোমার ভাগ্যের উপর, হ্যাঁ? কপালে যেমন আছে তেমন। আর একটা বিষয় হচ্ছে কি যে তোমার পরিশ্রমের উপরও কিছুটা ডিপেন্ড করবে, হ্যাঁ? এটা তবে লিঙ্কডইন এর পাশাপাশি আমরা যে আদার্স যে মার্কেট প্লেস গুলো দেখাই, ফাইবারে তো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সবসময় অ্যাক্টিভ থাকতে হয় না? হ্যাঁ, ফাইবারে অ্যাক্টিভিটি থাকতে হবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে অ্যাক্টিভিটি ছাড়া তোমার কোনো বিকল্প নাই, হ্যাঁ? তুমি দেখা গেল যে একটু বুদ্ধিছো ফাইবারে একটু ঢুকে একটু রিফ্রেশ করে আসো, হ্যাঁ? একটু রিফ্রেশ করে আসলে অ্যাপসটা এই একটু এই একটা ঝামেলা ফাইবারে। রিফ্রেশ মানে আমার ওই এক মামা আছে আমার বয়সী। উনি আর আমি প্রথম মনে হয় ফাইবারে প্রথম অ্যাকাউন্ট করলাম আমরা, পাইলাম প্রায় দুই 3 দিন পরে কাজ পাইলাম। আপনার হুম একটা কাজ, প্রথম কাজ পেলাম 3 দিন পরে ফাইবারে। তাহলে তো অনেক আগেই পাইছো। এটাই তো বললাম যে এটা ডিপেন্ড করবে তোমার লাকের উপর, হ্যাঁ? লাক ভালো থাকলে তো উনি তুমি, করতো কি জানেন? ওনার ওই ল্যাপটপে ওই যে আপনার ওপেন করে থুই যেত। হুম ওই যে অটো থুইয়ে রিফ্রেশার দিয়ে ওপেন করে রেখে দিত। অটো রিফ্রেশার দিয়ে ওপেন করে থুই যেত সারাদিন। এখন আর ওইগুলো লাগে না, কারণ ওইগুলো ফাইবার ডিটেক্ট করে। ওগুলো আমরাও লাগাইছি আগে, ঠিক আছে? লাগায় ওগুলো ফাইবার ডিটেক্ট করে, ডিটেক্ট করে ওইগুলোই হচ্ছে যে বেশি একটা কাজ আসে না ওর থেকে। অথেন্টিক ভাবে তুমি একটু ঢুকে দেখা গেল যে ঘন্টাখানিক পর একবার ঢুকে একটু রিফ্রেশ করলে, ফেসবুকে তো ঢুকো কয়বার, দিনে কয়বার ঢুকো ফেসবুকে কও? অনেক ঢোকা হয়। 100 হুম বারের বেশি, তাহলে 100 এর বেশি। ফেসবুকে যদি দিনে যদি মনে করো 50 বার ঢুকো, তাহলে সেই 50 বার তুমি ফাইবারে লাগবে না। তুমি 50-এর থেকে 10 বার ঢুকো দিনে, তুমি 1 ঘন্টা পরে 10 ঘন্টায় 10 বার ঢুকো, তাইতেই এনাফ, ঠিক আছে? এটা আমরা মূলত হচ্ছে যে ওই যে বলি না, যেটা কাজের দরকার সেটা না আমরা না করে আমরা অন্য কাজেরটাই চলে যায়, হ্যাঁ? এটা
যাক, এইখানে লিঙ্কডইনে আর কারো কোনো কনফিউশন আছে? না না, আর কোনো কনফিউশন আছে, নাই ভাই। যদি না থাকে তাহলে হচ্ছে যে আমরা কাজে চলে যাব, ঠিক আছে? আমরা গতদিন, অর্থাৎ গতদিনে কিন্তু আমরা দেখছিলাম কি, যে পুরো ওয়েব পেজটা আমরা ফুলফিল ওইটার মতন ক্লোন করার চেষ্টা করেছিলাম এবং অনেকটা করেছি, ঠিক আছে? অনেকটা করেছি, ঠিক আছে? এটা এখন আমরা দেখব যে এলিমেন্টর প্রোর ফিচার গুলো কিভাবে আমরা আনলক করব, ঠিক আছে? এবং এলিমেন্টর প্রো ভাইয়া বলো। বলতেছি যে এই যে লিঙ্কডইন যে খুলেছি, এই যে হুম, এখন যে এই যে ওয়েবসাইট যে আমরা মানে প্র্যাকটিস করতেছি, হুম। এইগুলোর স্ক্রিনশট কি পোস্ট দেবো? হ্যাঁ, এগুলো দিয়ে পোস্ট করতে পারো, কিন্তু পুরো ওয়েবসাইটের দিও, কারণ ছোটখাটো গুলো দেওয়ার দরকার নেই, কারণ ছোটখাটো গুলো দেখলে পুরো এমনিই বলবে যে তুমি একেবারে কি জুনিয়র লেভেলের, ঠিক আছে? এটা যেমন হচ্ছে কি, তুমি একটা ওয়েবসাইটের পেজের স্ক্রিনশট দিয়ে পাঠায় দিতে পারো যে এটা রিসেন্ট ওয়ার্ক, বা এটা ওয়েবসাইট ক্লোন করে বলতে পারো যে না এটা প্র্যাকটিস টাইম, ঠিক আছে? এইভাবে বলতে পারো, হ্যাঁ? এটা যেমন হচ্ছে যে দেখো, এই যে ওয়েবসাইটটা, এইটার পুরোপুরি একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু তুমি বলতে পারবা বা কি, বা নিউ প্রজেক্ট। হ্যাঁ নিউ প্রজেক্ট হিসেবে এটা দেখাতে পারতিস, ঠিক আছে? এরকম করে ফুল পেজের স্ক্রিনশট নিবা। ফুল পেজ স্ক্রিনশটের জন্য একটা এক্সটেনশন লাগায় নিবা, ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? এই যে গো ফুল পেজ এক্সটেনশন লাগাবা কি করে, এই এক্সটেনশনে চলে যাবা, ম্যানেজ এক্সটেনশনে চলে যাবা, গিয়ে এইখান থেকে দেখবা যে এখানে লেখা আছে ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে যাবা, হ্যাঁ? গিয়ে এইখানে সার্চ করবা, দেখো এইখানে তোমার সার্চ করার একটা জায়গা আছে, এই যে এইখানে হচ্ছে যে তুমি তোমার এক্সটেনশনটা, ক্রোমের জন্য এক্সটেনশনটা সার্চ করবো, যেমন আমি, আমার ওইটা হচ্ছে তো গো ফুল পেজ স্ক্রিনশট, দেখো গো ফুল পেজ স্ক্রিনশট, স্ক্রিনশট, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে যে এক্সটেনশন গুলো আসবে তোমার, আমি ইন্টার মারে দিলাম, এই যে দেখো এই একটা প্লাগইন আছে, মানে প্লাগইন না, এগুলোকে বলা হয় এক্সটেনশন, এই একটা আছে, হ্যাঁ? তারপর এইটা আমার অলরেডি ইনস্টল, তাহলে এইটাকে করবা, জাস্ট এখানে দেখবা যে ইনস্টলের অপশন আছে, ওই ইনস্টলে ক্লিক করলে তোমার অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে ওই ওইটা এখানে পেয়ে যাবো, ওইটাকে জাস্ট পিন করে নিবে, দেখো এটাকে যদি আমি পিন করি ওইখানে এই যে চলে আসবে, আবার আনপিন করে চলে গেল, ঠিক আছে? এখানে পিন করে নিবা, তাহলে এখানে পিন করে নিলে খুব মানে সুবিধা হবে কি, যে তুমি মনে করো যে চাচ্ছ যে এই পেজের পুরো পেজের একটা স্ক্রিনশট, আল্টা শিফট পি দিয়ে দিবা, ঠিক আছে? আল্টা শিফট পি, অথবা দাঁড়াও একটা, আচ্ছা আচ্ছা, আল্টা শিফট পি দিয়ে দিবা, অথবা এখানে এটাই ক্লিক করবো, হ্যাঁ? ক্লিক করলে দেখো এই যে স্ক্রিনশট নিবে, বাট ওরা এটা নিচ্ছে না, কারণ কি, এটা ওদের তা। এই যে দেখো আমি এই পেজটা দেখাচ্ছি, এই যে দেখো নিচ্ছে, হ্যাঁ, একদম। এই যে পুরো পেজের স্ক্রিনশটটা নিয়ে নিল, বোঝা কি গেল? ফুল পেজের স্ক্রিনশটটা নিয়ে নিল। তাহলে এইটুকে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। এইটা ডাউনলোড করে তুমি ওইখানে পোস্ট করে দিতে পারো, বা এইটাকে ডাউনলোড করে তুমি মোকআপ হিসেবে সাজায়ও পোস্ট করতে পারো। মোকআপ হিসেবে বুঝতে পারিছো, যে মনে করো কি, আমি একটু দেখায় দিচ্ছি, যে এইখানে মনে করো যে একটা কম্পিউটার থাকবে, এইখানে কম্পিউটার থাকলো, মনে করো এইটা কম্পিউটারের আইকন, এই ছোট করে একটা কম্পিউটারের আইকন দিয়ে দাও, ভাইয়া বুঝেছি, আমি বুঝেছি। ঠিক আছে? এই, আর এইখানে মনে করো যে একটা মোবাইলের আইকন দিয়ে দাও, এই মোবাইল দিয়ে দাও, আর এইখানে মনে করো যে তুমি একটা ট্যাবলেটের আইকন দিয়ে দাও, ঠিক আছে? এইভাবে তুমি এর ভিতরে এইগুলোকে নিয়ে নিবা, হ্যাঁ? রেসপন্সিভ কিনা, এটা এটার জন্য পারফেক্ট কিনা, হ্যাঁ, করে এইবার তুমি এটাকে পোস্ট করে দিতে পারো। বুঝতে পেরেছো? এটা এটাকে বলা হচ্ছে মোকআপ সিস্টেম করেও দিতে পারো। এটা করে দিলে মোটামুটি একটু আই ক্যাচিং হয়, যে তোমার তিনটা ডিভাইসের জন্য পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? এই ইমেজগুলো, হ্যাঁ?
এটা বুঝা কি ভাই হলো তো? বিষয়টা বুঝলাম না, আবার একটু করেন যে ওই যে ট্যাবে আর ফোনের একটু করেন তো। মকআপ বুঝতে পারছো? তুমি তো গ্রাফিক্স ডিজাইনার, তোমার তো আরো এটা বোঝা উচিত ছিল। আমি গ্রাফিক্স ডিজাইনার না, গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে ও আমি ফা- না। ফাহাদ তো গ্রাফিক্স হ্যালো, ডিজাইনার আছে ঠিক আছে, কিন্তু তুমিও তো ছিলে মোটামুটি। দেখো এ ভাই, এ আছে তোমার ওই মকআপ আলাদা পাওয়া যায়, পিএসডি ফাইল, সে ডাউনলোড করে শেয়ার মধ্যে বসাই হ্যাঁ, দিবা। আচ্ছা, এই সিএসভি ফাইল বুঝছো? ডাউনলোড করে এই যে ডেস্কটপের মকআপ তুমি এখানে লিখে নিতে পারো। যে দাঁড়াও আমি আর একটু সার্চ করে দেখায় দিচ্ছি। হ্যাঁ, ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ লে মকআপ লে সার্চ করলে পাওয়া যাবে। ফ্রি পিক ল্যাম, ফ্রি পিকের মধ্যে হ্যাঁ, ফ্রিবিকে এটা পাওয়া পাওয়া যাবে। যাবে, গুগলেও পাওয়া যাবে। এই যে যেমন এই একটা আইছে, হ্যাঁ, এই একটা আইছে, এই একটা আইছে, এই একটা আইছে, ঠিক আছে। আমি এইখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারছি। এইটাই যদি ওপেন করি, ঠিক আছে, তাহলে দেখো এই একটা মোকআপ কই জানি ওপেন হলো, এই যে দেখো এই একটা মোকআপ, এই একটা মোকআপ, ঠিক আছে। এর ভিতরে জাস্ট আমাদের কি করতে হবে, ওই ওয়েবসাইট গুলোকে, ওই ওয়েব যে পেজ গুলো আছে ওই পেজ গুলোরে এর ভিতরে কানেক্ট করা দিতে হবে, ঠিক আছে। কানেক্ট করা দিয়ে পোস্ট করে দিতে হবে, শেষ। বোঝা গেল? মোবাইলের জন্য একটা আর ইসের জন্য আর একটা করে দিলে মোটামুটি রেসপন্সিভ যাতে বোঝা যায়। অল ডিভাইসের জন্য রেসপন্সিভ এটা যেন বোঝা যায়, তাইলেই হবে। হ্যাঁ, তারপরে তুমি ওইখানে পোস্ট করে দিবা, তাহলে এগুলো আর খুব সুন্দর বোঝা যায়, ঠিক আছে। বা আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে উম, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে লিখতে পারি রেসপন্সিভ ওয়েব পেজ মোকআপ। ওয়েব পেজ মোকআপ, ঠিক আছে। এটা যদি করি, ওই যে অনেকে আরো ভাবে করে দেয় না, আন্তভাবে, দাঁড়াও এখানে দেখা যায় কিনা দেখে নিই। এখানে বেশ অনেক আসবে, এখানে এইভাবেও দিতে পারো। মানে যত ইউনিক দেয়া যায়, হ্যাঁ, ইউনিক দিতে পারলে ভালো হয়। এই যে এইভাবে একটু আইডো করে দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, উম এই এইভাবে ওয়েব পেজকে দিতে পারো, হ্যাঁ। তারপরে হচ্ছে যে মনে করো এই যে এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারলেও ভালো দেখা যায়, হ্যাঁ, এইটা। তারপরে হচ্ছে যে এই যে এই আর একটা, হ্যাঁ, এইখানে জাস্ট আমাদের পেজ গুলোকে ওই যে বিভিন্ন তিনটা ডিভাইসের জন্য তিনটা এভাবে করে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে হিউজ পরিমাণে কাজ আসবে। এই একটা আছে, হ্যাঁ, যেমন এইটা দেখো, এটা যদি আমি অন্য একটা ট্যাবে ওপেন করি তাহলে এটা কেমন দেখা যাচ্ছে। এই যে দেখো, আপনি একটা ই করে দেন দি, ডেমো করে দেন দি। এইগুলো আমি তো গ্রাফিক্সের কাজ পারি না, বুঝতে পারছো? এ তো এ গ্রাফিক্স ভাই, আমার ডিজাইনার কাছে যেদিন এইভাবে। কম্পিউটার থাকবে সেদিন দেওয়া মানে, হ্যাঁ, এগুলো তো হচ্ছে গ্রাফিক্স এর আমি কাজ দেওয়া মানে। যারা করে তারা করে আর কি, ঠিক আছে। এটা ওয়েবসাইটের যে পেজটা, এই পেজটাকে সাজায় বিভিন্ন ভাবে একটু ওই যে শ্যাডো ট্যাডো দিয়ে দেয়, হ্যাঁ। এই যে দেখো এই একটা, এই যে দেখো এই যে হচ্ছে যে এই যে পেজটাকে সাজায় বিভিন্ন ভাবে একটু ই করে দেয়, ডেমো টেমো একটু বক্স শ্যাডো ট্যাডো দিয়ে, এই যে দেখো একটু শ্যাডো আছে। এইভাবে করে করে ওরা হচ্ছে যে আপলোড আচ্ছা করে আচ্ছা, দেয়, বাদ দেন। বুঝছো? এই, তাহলে একটু কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখবো, আজকে দেখবো হচ্ছে কি, যে কিভাবে হচ্ছে আমরা নতুন তৈরি করব। মানে এলিমেন্টর প্রো উইজেটটাকে কাজে লাগাবো, ঠিক আছে। এলিমেন্টর প্রো, তো এলিমেন্টর প্রো তো যেহেতু বলেছি এটা কি পেইড ভার্সন, বাট আমাদের কাছে তো পেইড ভার্সনে কাজ করলে হবে না, আমাদের তো ফ্রি টাকা দিয়ে কাজ করতে হবে। এখন আমরা হয় ক্লায়েন্টকে বলবো এটা করে দিতে, আর না হয় কি আমরা খুঁজে বের করব, জিপিএল ইউজ করতে পারি, হ্যাঁ। তো জিপিএল ইউজ করতে পারি, অথবা কি আরেকটা প্লাগইন আছে, থার্ড পার্টি প্লাগইন, যেটা এলিমেন্টর প্রোর অল উইজেট গুলোকে আনলক করে দেয়, ঠিক আছে। আমরা সেটা হচ্ছে কি প্রো এলিমেন্ট দেবো। প্রো এলিমেন্ট আর এলিমেন্টর প্রোর কাজ কিন্তু একই, সেম। তো আমরা প্রো এলিমেন্টস এটা লিখে সার্চ করব। সার্চ করলে আমরা এদের ওয়েবসাইটে চলে যাব, এই যে প্রো এলিমেন্টস ডট ওআরজি। এখান থেকে এদের এই যে ডাউনলোড করে নেব, ঠিক আছে। প্রো এলিমেন্টসটাকে ডাউনলোড করে নেব। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তা আপলোড করার জন্য আমি এইখানে কি করব, অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। আচ্ছা,
তার আগে আমি আরেকটা কাজ করি, আমরা একটু দেখে আসি যে আমাদের এইখানে পেজগুলো থেকে কি কি আমাদের আনলক অবস্থায় আছে। ঠিক আছে, পেজগুলো থেকে কি কি আনলক অবস্থায় আছে আর কি কি আনলক অবস্থায় নাই আমরা সেটাও দেখবো। ঠিক আছে, আমি একটু তাহলে, আচ্ছা, এই লোকাল সার্ভারে কাজ করতে গেলে অনেক স্লো হয়ে যায়। ঠিক আছে, আর ইন্টারনেট কানেকশন তো আরো স্লো আমার, এটার জন্য ভেজাল হয়ে যায়। আচ্ছা, এখান থেকে প্লাগইন আপলোড করি ভাইয়া কিভাবে? প্রো প্রো প্লাগইন আপলোড করি কিভাবে? এই যে অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন। কারণ আমাদের কাছে প্লাগইন আপলোড করা মানে যে প্লাগইনটা প্রো, ওইটা আমাদের কাছে জিপ আকারে থাকবে। ঠিক আছে, এটা আমি যখন ডাউনলোড করব, এই প্লাগইনটা আমাকে কিভাবে দেখাবে? জিপ আকারে দেখাবে। যেমন আমি একটু যদি দেখাই, এই ডাউনলোডের ভিতরে এই যে কম্প্রেসডে আমি যখন নামাইছি, তখন আমার এখানে এই যে দেখো, এই প্রত্যেকটা প্লাগইন, ঠিক আছে, এটা এলিমেন্টর, এটা এলিমেন্টর, এই যে দেখো এটা ফরমিনেটর, হ্যাঁ, এটা হেডার ফুটার এর জন্য একটা, তারপর হচ্ছে যে এই প্রাইজিং কার্ডের জন্য এটা, কতদিন আমি এই যে প্রো এলিমেন্টস, এই যে আমার এই প্রত্যেকটা কি আকারে থাকে? জিপ ফরম্যাটে থাকে। হ্যাঁ, আমাদেরকে এই জিপ ফরম্যাটটাই আপলোড করতে হবে ওয়েবসাইটে। তাহলে আমি এখান থেকে এই যে অ্যাড নিউতে গিয়ে এই যে চুজ ফাইল থেকে আমি কি এখানে অ্যাড করে দিব। তাহলে পুরো এলিমেন্টস, যেহেতু এই যে পুরো এলিমেন্টস এ ক্লিক করলাম, এই ইনস্টলে ক্লিক করলাম। হ্যাঁ, এটা করে দিলেই জাস্ট আমাদের কি প্লাগইনটা, প্রিমিয়াম প্লাগইনটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে ওইটাকে। অ্যাক্টিভ না করলে কিন্তু কোনো প্লাগইনের ফিচারই কিন্তু কাজ করবে না। সবসময় মাথায় রাখতে হবে কি, অ্যাক্টিভ না করলে কোনো প্লাগইনের ফিচার কাজ করবে না। আমরা পেজ থেকে একটু অন্য একটা পেজে যাই, স্যাম্পল পেজে, পেজটাকে আমরা একটু এডিট করে আসি। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের হোম পেজটা একটা ডিজাইন ছিল, আমরা ওটা বাদে এখন আর একটা পেজ ডিজাইন করব, সেটার জন্য আমরা আলাদা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইখানে যে যত বেশি প্লাগইনে এক্সপার্ট হতে পারবে, সে তত বেশি কাজ শিখতে পারবে। হ্যাঁ, বোঝা কি গেল? জি ভাই, জি ভাই। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপার্ট হতে পারলে এখানে প্রচুর পরিমাণ কাজের ডিমান্ড আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস 2009 সাল থেকে চলে আসছে। হ্যাঁ, গতকালকে হাসিন হায়দারের একটা কোর্সে ছিলাম আমি, ওদের ওইখানে প্লাগ ইন ডেভেলপমেন্টের একটা ডেমো ক্লাস দিছিল, ওই ডেমো ক্লাসটাই দেখছিলাম। ওই জায়গায় একজনে কমেন্ট করেছে, হ্যাঁ, যে ভাই ওয়ার্ডপ্রেসে তো ভবিষ্যৎ নাই। ঠিক আছে, তো উনি বলতেছে ভাই 2000, হ্যাঁ, উনি উনি এই কথাটা এইভাবে বলতিছে যে ভাই হ্যাঁ, এটা সত্য কথা, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ নাই। তারপরেও 2009 সাল থেকে আল্লাহর রহমতে খেয়ে পরে বাইসে আছি। বুঝতে কি পারিছো বিষয়টা? হুম, টেকনিক্যালি বুঝাই দিছে। হ্যাঁ, উনি টেকনিক্যালি বুঝাইয়া দিছে যে আসলে এটা ডিমান্ড আছে কিনা। কারণ খালি খালি ফাও তর্ক করে লাভ আছে? উনাকে আমরা যদি বলতে যাই, উনি কিন্তু বুঝবে না। ঠিক আছে, তার থেকে উনাকে সহজে বলে দিছে যে ভাই হ্যাঁ, এর আসলে কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু আসলে আমি খেয়ে পরে বেঁচে আছি। হ্যাঁ, যে আমি তো এই সেক্টরে কাজ ভাইয়া করতেছি। ওই যে হ্যাঁ, অনেকে জিজ্ঞেস না যে ব্যবসা ব্যবসা কেমন হইছে, ওই সাইডে হুম, ডাল ভাত খেয়ে বাঁচিয়ে আছি ওরকম। এই আর কি। ঠিক আছে, না আচ্ছা। ভাইয়া, এই কাজ করে এবার দেখা দিতে হবে বাড়ি করছে কি সারাদিন মোবাইল টোবাইল চাবি, কম্পিউটার চাবি, হ্যাঁ এই চা পয়সা পাবি, আমি কিছু যা পাবো না, কইছি কিটা দেখা দেবেন। দেখি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সবসময় আশা দেখা রাখতে দেবেন। হবে। তোমরা দেখবা যে মেইনলি হচ্ছে যে যদি আশা বড় রাখো, তাহলে দেখবা যে কোনো টেনশন নেই। ঠিক আছে, আর যদি আশা যদি ছোট থাকে, মনে করো সাপোজ তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি টার্গেট করেছো যে না আমার ভাই এ প্লাস এর দরকার নেই, আমার মোটামুটি এ মাইনাস হলে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট এ মাইনাস না, একেবারে বিসি তে এসে দাঁড়াবে। ঠিক আছে, আর তুমি যদি টার্গেট করো এ প্লাস এরই, তাহলে এ প্লাস না হলেও তোমার কিন্তু এ তে বা এ মাইনাসে এসে দাঁড়াবে। বুঝতে কি পেরেছো? এটা টার্গেট সবসময় বড় করতে হবে, টার্গেট বড় করলে দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমি যে সময় ফার্স্টের দিক কাজ শিখেছি, আমি তো ঘুমোয় ঘুমোয় স্বপ্ন দেখতাম, কি জানো, ঘুমই পড়তে পারতাম না। ঘুম পড়ে দেখতাম কি $500 কাজ একটা পেয়ে গেছি। ঠিক আছে, বুঝতে কি পেরেছো? এটা এরকমের কত হয়েছে, এটা হবে। কারণ কি, তুমি সারাদিনে যেটা চিন্তা করবা, সেটা হচ্ছে তোমার এইখানে ধরা দিবে। হ্যাঁ, এটা হচ্ছে যে বিষয়।
আচ্ছা, আমাদের প্লাগইনটা যেহেতু আপলোড হয়ে গেছে, আমরা কি প্লাগইনটা অ্যাক্টিভেট করব, বাট অ্যাক্টিভ করার আগে আমরা একটু এলিমেন্টর পেজে যে দেখে আসি, দেখো আমাদের যে প্লাগইন গুলো একটু প্রিমিয়াম ছিল সেইগুলো আনলক হয় কিনা, ঠিক আছে? এটা সেইগুলো আনলক হলে আমরা ওইগুলো দিয়ে কাজ করতে পারবো কিনা। আচ্ছা, মাঝে মাঝে এরকমের একটা ইরর তোমাদের দেখাবে, হ্যাঁ, এটা আসলে দুটো তিনটে কারণে হয়ে থাকে। একটা, হ্যাঁ বলো ফাহাদ। হ্যাঁ, বলতেছি কি যে আমরা যে প্লাগইন গুলো ইউজ করতেছি, এই হুম। যত প্লাগইন বেশি ইউজ করবে দেখা গেলো অনেকগুলো প্লাগইন ইউজ করলাম, এটা কি হোস্টিং এর উপরে কোনো পড়বে না, ইফেক্ট পড়বে না? হ্যাঁ, এটা হচ্ছে হোস্টিং এর সাইজের উপরে বেস করে হবে এক। আর দ্বিতীয়ত মানে বিষয় হচ্ছে যে তোমার মনে করো সাপোজ তুমি 2 জিবির একটা হোস্টিং নিছো। এখন 2 জিবির হোস্টিং এর ভিতরে তুমি কি করতে পারবা বলো? তুমি 2 জিবির ফাইলই ইউজ করতে পারবা, মানে 2 জিবির উপরে কিন্তু তুমি জায়গা ব্যবহার করতে পারবা না। এখন তুমি তোমার ওয়েবসাইটটারে ভারী বানাতে 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 এমন বানাইছো যে 5 জিবি হয়ে গেছে, তাহলে কি তুমি সেই 5 জিবি কিন্তু তোমার হোস্টিং এর ভিতরে স্টোর করতে পারবা না। বুঝা কি গেল এটা? তবে প্লাগইনে ওয়েবসাইটটা একটু ভারী হয়, এটা ঠিক। যার কারণে হচ্ছে কি, যদি প্রো প্লাগইনটা থাকে, যেমন এলিমেন্টর আর এলিমেন্টর প্রো, এই দুটো প্লাগইন যদি জাস্ট তোমার কাছে থাকে, তুমি যে কোনো ওয়েবসাইট ডিজাইন টোটালি কমপ্লিট করতে পারতেছো। বুঝা কি গেল? টোটালি যত ডিজাইন আছে তুমি এই দুটো প্লাগইন দিয়ে ইনশাল্লাহ পুরোপুরি কমপ্লিট করতে পারবা, হ্যাঁ। এটা এখন প্রো প্লাগইন তো অনেকে কিনে দিবে না, যার কারণে কি তোমাকে ফ্রি প্লাগইনের কাছে যেতে হবে, ঠিক আছে? এখন ফ্রি প্লাগইন ইউজ করতে গেলে আমাদের একটু বেশি প্লাগইন ইউজ করা লাগে, কিন্তু একটা সাধারণ ওয়েবসাইটের জন্য 5টা 6টা প্লাগইন এনাফ, ওর বেশি আর লাগে না। 4টা প্লাগইন এনাফ, এরপরে আর লাগে না, ঠিক আছে? আমরা এরপরে আরো প্লাগইন আছে, আমরা সেই প্লাগইন গুলো সম্পর্কে আস্তে আস্তে রিভিউ করবো, হ্যাঁ। এটা দেখাবো এক একটা করে। দেখো আমার এইখানে কি কি উইজেট দেখো। আমি কিন্তু যদি ওয়ার্ডপ্রেস এর একটা পোস্ট করতে চাই, ব্লগ পোস্ট করতে চাই, আমি কিন্তু পারতেছি না। কেন গো? লক করা, কারণ এটা প্রোর ফিচার বলে দিচ্ছে যে আপগ্রেড প্রো ভার্সন, দেন তুমি এগুলো আনলক করতে পারবে। তাহলে কি কি আছে? একটা সার্চ আছে, একটা পোস্ট আছে, এটা পোর্টফোলিও আছে, মেনু মানে কি নেভিগেশন মেনু, এটাকে আমরা আনলক করেছিলাম কি দিয়ে মনে আছে? ওই যে এসেনশিয়াল অ্যাড অন নাকি আলটিমেট অ্যাড অন, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, ওইটা দিয়ে আনলক করেছিলাম। তারপরে ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট একটা ফর্ম আছে, সেইটা লুপ গ্রিড, লুপ ক্যারোসেল, গ্যালারি, অ্যানিমেটেড হেডলাইন, প্রাইজিং লিস্ট, প্রাইজিং টেবিল, ফ্লিপ বক্স, কল টু অ্যাকশন, মিডিয়া ক্যারোসেল, ক্যারোসেল, অফ ক্যানভাস। ভাই একটা একটা প্রশ্ন আছে ভাই। বলো। মনে করেন অনেক যে আমাদের যে ইগুলো আছে, এই যে আপনার প্লাগইন যেগুলো আছে, অনেক প্লাগইন অ্যাভেলেবেল থাকে না। দেখো হ্যাঁ। আমি একটা প্লাগইন ইউজ করতেছি, সেই প্লাগইনে এই ক্যারাসলটা ই না, আনলক মানে লক করা। আবার হুম অনেক হুম প্লাগইন আছে ফ্রি প্লাগইন, ওই ক্যারাসলটা আনলক করা আছে। হুম তাহলে আমরা যখন ইউজ করবো 4-5টা প্লাগইন একসাথে ডাউনলোড করবো, তখন কি সবগুলো মিক্স আকারে আসবে, না যেটা সিলেক্ট করে নেবো সেটা সেরকম আসবে? যে প্লাগইন অ্যাক্টিভ করবা সেই প্লাগইনের উইজেট এখানে তোমার শো করবে, ঠিক আছে? এটা মানে অনেক সময় আমি এর মধ্যে কাজ করতে যেয়ে দেখছি যে আপনার কারণ এই দেখো, কিছু এই দেখো প্লাগইন আছে। বাস্তব বাস্তব দেখো তুমি এই জায়গায়, এই যে যেগুলো সাধারণ শো করতেছে এইগুলো হচ্ছে জাস্ট এলিমেন্টরের ফিচার, হ্যাঁ। এখন এই জায়গায় যেগুলো শো করতেছে এইগুলো এলিমেন্টর প্রোর ফিচার, ও কিন্তু বলে দিচ্ছে। দেখো এই যে এলিমেন্টর প্রো, আমি যদি এটাকে একটু করে দিই, হাইড করে দিই, তাহলে দেখো প্রোর ফিচার গুলো ওর ভিতরে ঢুকে গেল। এরপরে দেখো জেনারেল, এই জেনারেল গুলো কি? এগুলো সাধারণত এলিমেন্টরের ফিচার, ঠিক আছে? এইটা জেনারেলের গুলো আমি যদি একটু হাইড করি, তাহলে দেখো এই হাইড করলে দেখতে পারবা এই। এরপর আছে কি লিংক ইন বায়ো, ঠিক আছে? এইগুলো দেখো, এগুলো কিন্তু কি লক করা, কারণ এগুলো কোনটা? এইটা যে কোনো আদার্স একটা প্লাগইন থেকে আসতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি দেখো সাইট, এই সাইটের এইটা, এই যে যেগুলো আসতেছে এইগুলো কিন্তু কি এলিমেন্টর প্রো থেকে আসতেছে, যে আপগ্রেড করলে আমাদের এটা চলে আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি দেখো সিঙ্গেল, এই সিঙ্গেলের বলতে কি এইটাও কিন্তু প্রো থেকে আসতেছে। ই কমার্স, আমরা ই কমার্স এখনো করি নাই, মানে এটা কাজ করি নাই। ই কমার্সটা হচ্ছে ই কমার্সের জন্য, ঠিক আছে? এটা এখনো ইনস্টল করি নাই, তারপর ওরা দেখায় দিচ্ছে। এরপরে দেখো এসেনশিয়াল অ্যাড অন, এইটা কিন্তু আমাদের এখানে একটা প্লাগইন কিন্তু ইনস্টল করা আছে এসেনশিয়াল অ্যাড অনের, ওই সেই প্লাগইন থেকে কিন্তু এটা আসতেছে। বুঝতে কি পারছো? তাহলে এসেনশিয়াল অ্যাড অন দিয়ে কিন্তু দেখো এই যে অ্যাডভান্স ট্যাব, তারপর অ্যাডভান্স ডাটা টেবিল, ঠিক আছে, বেটার পেমেন্ট, হ্যাঁ, এইগুলো, এই যে ব্রেড ক্রাম্পস, এইগুলো কিন্তু আমরা আনলক করেছিলাম, হ্যাঁ। এই যে ফ্লিপ বক্স, ঠিক আছে, ফ্লিপ বক্স এসেনশিয়াল অ্যাড অন দিয়ে
আমরা আনলক করেছিলাম, এই যে পোস্ট গ্রিড, প্রাইজিং টেবিল, এই যে মানে টুকটাক এলিমেন্টর প্রোজ যেগুলো ছিল আমরা ওগুলো কি এসেনশিয়াল অ্যাড অন দিয়ে আপাতত কাজ করেছিলাম। এই যে এসেনশিয়াল অ্যাড অন এই পর্যন্ত হচ্ছে যে ও শো করাইছে। এর পরে দেখো এসেনশিয়াল অ্যাড অনেরও কিন্তু প্রিমিয়াম আছে, হ্যাঁ। সেই প্রিমিয়াম গুলো হচ্ছে যদি আমি এসেনশিয়াল অ্যাড অনের প্রিমিয়ামটা কিনি দেন দেখতে পারবো। এরপরে কি দেখো ওই যে আলটিমেট অ্যাডন্স এর যেটা ওইটার ফিচার গুলো ও এখানে শো করাইছে, হ্যাঁ। এরপরে ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট যেগুলো সেইগুলো নিচেই শো করাইছে। তার মানে তুমি যে প্লাগইন ইনস্টল করবা ওর ফিচার গুলো এখানে নিচেই অটোমেটিক্যালি অ্যাড হবে এবং ওর নাম দিয়েই অ্যাড হবে, এটা নিয়ে টেনশন নাই, ঠিক আছে। আমরা দেখি তাহলে, দেখো এই যে এই যে আমরা এলিমেন্টর প্রো এলিমেন্টস অ্যাক্টিভ করে আসি, হ্যাঁ। এটা কিন্তু প্রো এলিমেন্টস দিয়ে আমরা আপাতত কাজ চালাচ্ছি, বাট এটা ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিয়ে নিতে হবে কারণ এটা একটা ফ্রি প্লাগইন। আর এটা এলিমেন্টর প্রোরও যে কাজ প্রো এলিমেন্টস এরও সেই কাজ। দেখো আমাদের এইবার এইখানে এই পেজে আমার ওটা অ্যাক্টিভ হয়ে গেলে আমি যখন রিফ্রেশ করব আমার এখানে সবগুলো আনলক হয়ে যাবে, হ্যাঁ। একটু অ্যাক্টিভেট হয়ে নিই। আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি একটু এই পেজটা রিফ্রেশ করে আসি, দেখবা যে এখানে যতগুলো লক করা ছিল এই যে লক করা গুলো ছিল প্রোর আর কি সেইগুলো, বাট এসেনশিয়াল অ্যাডনের গুলো কিন্তু আনলক হবে না। কেন হবে না? কারণ আমরা তো এসেনশিয়াল অ্যাডনের জন্য প্রো আপলোড করি নাই, আমরা করেছি কি এলিমেন্টর প্রোর জন্য করেছি। তাহলে আমাদের জাস্ট এলিমেন্টর প্রোর জন্য ওই ফিচারটা জাস্ট আনলক হবে। বুঝা কি গেল? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে, হ্যাঁ। নাই নাই, আমার নাই। আচ্ছা দেখি একটু লোড হোক পেজটা। এই যে ইররটা দেয় এটা কিছু প্লাগইনের কারণে দেয়, আবার এটা সেটিং থেকে আবার একটা অপশন আছে ওইটা অন করে দিয়ে আসলে আবার এটা চলে যায়, ঠিক আছে। তো লাগবে না, জাস্ট আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে করতে থাকি। আগে হচ্ছে যে আমরা ডিজাইনটা শিখবো দেন ইরর ফিক্স করাটা শিখবো, ঠিক আছে। ওয়েবসাইটে যদি কোনো ইরর খেয়ে যায় তাহলে সেটা কিভাবে ফিক্স করতে পারি, হ্যাঁ, এইগুলো আর কি শিখবো এটা। তাহলে দেখো এবার আমি যদি একটু যাই, দেখো এই যে প্রোর যেগুলো দেখো সব আনলক হয়ে গেছে, দেখিছো সবগুলো কিন্তু আনলক হয়ে গেছে, হ্যাঁ, সবগুলো আনলক হয়ে গেছে। এসেনশিয়াল অ্যাডনের প্রোর গুলো আনলক হবে না, কারণ কি এটা তো আমরা এই প্লাগইনেরটা করি নাই, অ্যাড করি নাই। ওইটা ওই প্লাগইনটা অ্যাড করলে আনলক হয়ে যেত। তাহলে এই যে যেটা আনলক হয়ে গেল, তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে কিছু উইজেট নিয়ে আমরা একটু কাজ করে দেখি যে কি কি আসে, হ্যাঁ। আমি একটা কন্টেইনার নিলাম, তো এই কন্টেইনার, আচ্ছা আমি এই কন্টেইনারটা না নিয়ে আমি একটু দুটো তিনটে লেভেলের একটা কন্টেইনার নিই। দুটো বা তিনটা কন্টেইনার, এই চারটা নিই, হ্যাঁ, চারটা নিয়ে একটা রিমুভ করে দিই। আচ্ছা একটা রিমুভ করলে এখানে আসলো না কেন, বা এটা তিনটা হলো না কেন বলো? আমাদের কিন্তু উইথ দিয়ে আছে কত, 25, আমরা 33 করে উইথ দিয়ে দিই, হ্যাঁ। 33 3 33 কত আসবে বলো? এই 33 করে পার্সেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা মোটামুটি ওর জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। এও 33, এও 33, এও 33, আরো 1 পিক্সেল আছে, 99 হয়েছে, আরো 1 পিক্সেলের মতন মানে 1% আছে, ওইটা জায়গা খায় মানে সাইডের দিক আর কি। এটা এর উইথও দিয়ে দিতে পারি, এটা 1200, এটা 1140 এ শো করতেছে, আমি আপাতত 1200 করে দিলাম এটা। এখন মেইনলি হচ্ছে যেটা এখান থেকে কিছু উইজেট নিয়ে কাজ করব আমরা, যেটা এলিমেন্টর প্রো। আচ্ছা লুপ গ্রিড এইটার কাজ আমরা একটু পরে দেখব, কারণ কি এটা হচ্ছে যখন আমরা একটা টেমপ্লেট তৈরি করব সেই টেমপ্লেটকে আমাদের পেজের ভিতরে লুপ আকারে শো করাতে পারি, হ্যাঁ। সেইগুলো আগে আমরা সাধারণ গুলো দেখব। যেমন এখান থেকে কি গ্যালারি, এই গ্যালারির আইটেমটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, বাট এই গ্যালারিটা দেখিনি। আমি এই গ্যালারিটার জন্য আরেকটা ট্যাব নিয়ে নিলাম, মানে ট্যাব না সরি, কন্টেইনার নিয়ে নিলাম যাতে একটু বড় করে শো করে। তাহলে আমি এই গ্যালারিটা একটু দেখাবো, হ্যাঁ। তাহলে দেখো এই গ্যালারিটার কাজটা হচ্ছে কি ইমেজকে বড় ছোট, এইটার দুটো কাজ, হ্যাঁ। এটার উপরে একটা ফিল্টার বার অ্যাড করা যায়, আবার ইমেজ গুলোকে একটু অন্যভাবে শো করানো যায়। যেমন আমরা যদি একটু দেখি
মিডিয়া ফাইলে যে ইমেজ গুলো আছে দেখো আমি এখান থেকে অ্যাড করে দিয়ে আসি। তবে এইগুলো যদি বড় ছোট হয় সেই ক্ষেত্রে অন্য ধরনের একটা ডিজাইন দেখা যায়, হ্যাঁ। বাট এইটাই আসবে কিনা, কারণ আমার ইমেজ আচ্ছা বড় ছোট আছে, কিছুটা আছে, হ্যাঁ। এই কিছুটা বড় ছোট থাকলে ভালো হয়, তাহলে দেখতে বোঝা যায় আর কি। আমি সবগুলো ইমেজ দিয়ে আমি ক্রিয়েট এ নিউ গ্যালারি করে দিলাম, তাহলে 1 2 3 4 5 6 22 আমি একটা কেটে দিলাম, হ্যাঁ 21টা দিলাম, তাহলে হচ্ছে যে 3 কলামে দিয়ে দিব আর কি। সেই 3 কলামের জন্য আমি 21টা পিকচার অ্যাড করলাম। পিকচার গুলো এখানে এখনই চলে আসবে, ঠিক আছে। এখন এই জায়গায় কলাম আছে কয়টা, 4টা, আমি 3টা কলাম দিয়ে দিলাম, আমার 3 কলামে শো করুক, হ্যাঁ। তারপর হচ্ছে গ্রিড, গ্রিডই থাকুক, এখানে জাস্টিফাইড আছে, আর একটা আছে যে ম্যাসোনি আছে, তো ম্যাসোনি দিয়ে দরকার নাই। তারপর হচ্ছে যে স্পেসিং, এইখানে প্রত্যেকটা ইমেজের পরে এক একটা স্পেস আসবে, ঠিক আছে। আমার কিন্তু এখানে এখনো লোড হয়ে পারেনি, যার কারণে এখানে শো করতেছে না, কেবল এই পর্যন্ত লোড হয়ে আইছে, এই যে এইটুক আইছে, ঠিক আছে। এবার হচ্ছে যে আসবে, এখানে শো করবে এটা ইমেজের ওভারলে যদি দিতে চাই। আচ্ছা ইমেজটা আসুক আগে, দেন আমরা দেখাই, হ্যাঁ। সিঙ্গেল আকারেও দেখাতে পারি, মাল্টিপল আকারেও দেখাতে পারি। মাল্টিপল আকারে দেখালে হবে কি, ওই আকারে দেখাতে হবে, কি বুঝছো। আমরা যদি আমাদের ওয়েবসাইটে আউটপুটটা দেখি, এই যে ফিল্টারেবল, এই ফিল্টারেবলটা হচ্ছে যে মাল্টিপলে হয়, হ্যাঁ। আচ্ছা আমি ওই ট্যাবের ভিতরে করে দিছিলাম, হ্যাঁ। আচ্ছা ওটা তো ট্যাবের ভিতরে করা ছিল, রাইট। এই যে এটা দেখো, এটাকে বলা হয় ফিল্টারেবল গ্যালারি। তো এই ফিল্টারেবল গ্যালারিটা আমরা জাস্ট ওইটা দিয়ে করতে পারি এখানে, হ্যাঁ। এই সিঙ্গেলটাকে ক্লিক করে মাল্টিপল করে দিতে হবে, বাট ওইটার নিচে টেক্সট আসবে না, কিন্তু টেক্সটটাকে ওভারলে দিয়ে করে দেওয়া যাবে, হ্যাঁ। আর এখানে লিংক, এই যে ইমেজের যে লিংকটা, আমি যদি একটু আপডেট করি, আপডেট করে ওই পেজটার নাম কি, সিঙ্গেল পেজ। একটু স্যাম্পল পেজ লিখে সার্চ করে আসি, দেখি আমাদের ওইটার আউটপুটটা কি আসে। এটা আউটপুট হয়েছে, বাট এখানে কিন্তু দেখাচ্ছে না, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে না কিভাবে কি শো করতেছে, হ্যাঁ। আমাদের পেজটার একটা আউটপুট আসুক, আসলে আমরা দেখতে পাবো। আচ্ছা পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, হ্যাঁ। আমরা এখান থেকেই চলে যাই আউটপুটে, তাহলে আর আমাদের অত কষ্ট করা লাগবে না। এইখান থেকে এডিট করব, সেভ করব, অটোমেটিক্যালি ও এখান থেকে লোড নিবে, ঠিক আছে। এইটা তারপরে আর কি কি আছে এখানে আমরা একটু দেখি, যে এখানে লিংকটাকে যদি আমরা মিডিয়া ফাইল করে দিই, তাহলে ইমেজের উপর ক্লিক করলে জাস্ট ইমেজটাই ওপেন হবে, হ্যাঁ। আর যদি কাস্টম ইউআরএল দিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা লিংকে, কারণ এইখানে একটা অসুবিধা হচ্ছে, স্পেসিফিক ইমেজে স্পেসিফিক লিংকে নিয়ে যাবে না, এখানে সবগুলোকে একটা লিংকে নিয়ে যাবে, হ্যাঁ। বাট এইখানে আমরা যদি কাস্টম লিংক যদি কোয়েরি করে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আনতে পারি। এটা গেল। আচ্ছা যাই হোক, আমি এরপরে হচ্ছে কি জানি, এই যে আমি এইখানে কি মিডিয়া ফাইল দিয়ে দিলাম, রেশিওটা কি 3:2, এই রেশিও ইমেজটা শো করবে। ইমেজের রেজলিউশন কত পাবে, 300x300 দিয়ে দিছি, ঠিক আছে। এইটা দেওয়া আছে। এই আমি যদি এখানে একটু শো করি, আচ্ছা আমার এখানে আসে নাই, এটা আপডেট হচ্ছে না, ঠিক আছে। ইন্টারনেট স্পিড কত, আচ্ছা আগামী দিন থেকে আমি লাইভ সার্ভারে কাজ করব, ঠিক আছে। লাইভ সার্ভারে কাজ করে তোমাদের দেখাবো, তাহলে আরো দ্রুত লোড হবে, হ্যাঁ। কারণ লোকাল সার্ভার আমারটা একটু স্লো কাজ করতেছে, বুঝতে পারছো ফাহাদ। এইখান হ্যাঁ থেকে ভাইয়া। তাহলে কাজ করবা কি, যে এইখান থেকে প্রোর যে এলিমেন্টস গুলো আনলক হইছে, সেইগুলোর প্রত্যেকটা কাজ করবা, হ্যাঁ। প্রত্যেকটা নিয়ে নিয়ে দেখবা, তাহলে এখান থেকে ফর্ম নিয়ে কাজ করতে পারো।
ফর্মটাকে যদি আমি দেখো এখানে টাইনি এনে ছেড়ে দিলাম, এখানে আমি বাই ডিফল্ট ভাবে একটা ফর্ম তৈরি করতে পারবো। হ্যাঁ, এই যে ফর্মের একটা ডিজাইন আসলো, আমি চাচ্ছি কি আমার ফর্মের নেম থাকবে, ইমেইল থাকবে, ফোন নাম্বারের একটা ফিল্ড থাকবে। তাহলে আমি এখানে একটা অ্যাড আইটেম করে দিলাম। এখানে টাইপ, এটা আমি কি নাম্বার দিতে চাচ্ছি, নাম্বারও দিতে পারি বা টেক্সট আকারেও দিতে পারি ফোন নাম্বারটা। লেবেল নেম, লেবেল নামটা মনে রাখবা যে এই উপরের যে নামটা এটাকে বলা হয় লেবেল, আর এর ভিতরে যেটা এটাকে বলা হয় ইনপুট ফিল্ড। তাহলে আমার লেবেলের নামটা দিচ্ছি কি ফোন, এই ফোন দিলাম। এখন এই এই ইনপুটের ভিতরে যে নামটা, যেমন এখানে মেসেজ, এখানে ইমেইল, এটাকে বলা হয়েছে প্লেস হোল্ডার আকারে দেখানো। তাহলে আমি এটাকে প্লেস হোল্ডার আকারে দেখাতে চাচ্ছি, তাহলে ফোনে ফোন লিখে দিলাম। ঠিক আছে, এইটার উইথটা কতটুকু নিছে, 100% নিছে কিন্তু। ঠিক আছে, আমরা একটু অন্যভাবে ফর্মটাকে করব, দেখো কেমন। আমি চাচ্ছি নেমের পরে ফর্মটার এই যে ফোন থাকবে, তারপরে ইমেইল থাকবে। হ্যাঁ থাকো। এখন চাচ্ছি যে এটা 50% করে দিতে, তাহলে এটা যদি 50% করে দিই তাহলে দেখো এটা অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, আর চাচ্ছি যে বাদ বাকি ফোনটা 50% হবে, তাহলে এই দুইজনে মিলে 100% হলো, দেখলে এটা। এখন চাচ্ছি যে এদের লেভেল গুলো রিকোয়ার্ড যদি করে দিই, রিকোয়ার্ড থাকবে। আমি চাচ্ছি যে এই যে লেভেল গুলোকে হাইড করে দিতে, তাহলে এই যে লেভেলটা এইটাকে হাইড করে দিলাম, দেখো আমার কিন্তু লেভেলটা হাইড হয়ে গেল। হ্যাঁ, এখন চাচ্ছি যে এইখানে এইখানে চাচ্ছি যে আরো কিছু ফিল্ড যদি অ্যাড করতে চাই, যেমন নাম, ফোন নাম্বার, ইমেইল, প্রথমে থাকবে 3টা, তারপরেরটায় মনে করো থাকবে 2টা, তারপরেরটায় মনে করো 1টা। তাহলে আমাকে কি করতে হবে, সাইজটা এইটাকে তাহলে 3 ভাগে তাহলে 33% নিয়ে যাব। তাহলে তারপরেরটাও কিসে 33% নিয়ে যাওয়া, এই যে 33% নিয়ে যাওয়া, তারপরেরটাকেও 33% নিয়ে যাবো। হ্যাঁ, এই যে 3 33-এ মোটামুটি 100% নিয়ে নিবে। এর পরেরটা হচ্ছে কি দুটো করতে যাচ্ছি এখন, এরপরে হচ্ছে কি মনে করো অ্যাড্রেস লিখলাম, এটা টেক্সট আকারে থাকুক। আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা হবে কত 50%। তারপরে হচ্ছে কি কান্ট্রি দিয়ে দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম। এই কান্ট্রিটাও মনে করো কতটুক থাকবে, 50% থাকবে। ঠিক আছে, এই 50%। এখন মেসেজটাকে আমি সবার নিচে দিয়ে দিতে চাচ্ছি, মেসেজটা সবার নিচেই থাকুক। দেখো আমার কিন্তু ফর্মটা মোটামুটি একটু ডাইনামিক আসলো। হ্যাঁ, এখন এই যে ফর্মের যে বাটনটা, এই বাটনটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, বাটনের কিন্তু চাইলে এই যে উইথ দিতে পারি, দেখো এই যে 20%, তারপর হচ্ছে যে 25%। ঠিক আছে, বাটনের লেআউটটাকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট কোথায় যাবে, হ্যাঁ 20% দিলাম, বা দেখা গেল 100% দিলাম। 100% দিলে কোথায় যাবে, এই যে এইটা আর কি অ্যালাইনমেন্ট কোথায় দিলাম, এই যে দেখো আমার কিন্তু এখানে শো করতেছে, কারণ কি এটা ভেঙে গেছে সম্ভবত। ঠিক আছে, এই যে এটা ভেঙে গেছে, এটা দিয়ে দিলে জাস্টিফাই। আমি কারণ কি 20% দিয়ে দিচ্ছি, আমি 20% না দিয়ে 100% দিই, 100% দিয়ে সেন্টারে দিয়ে দিই। দেখো সেন্টারে দিয়ে দিলে একেবারে সেন্টারে চলে যাবে। হ্যাঁ, এটা এটা পার্সেন্টের উপর বেস করে হবে আর কি। এটাকে যদি এই পাশে দিয়ে এই পাশে চলে আসলো, এই পাশে দিলে এই পাশে চলে গেল। এটা আপাতত এই পাশে রাখলাম। এই বাটনের টেক্সটও এখান থেকে চেঞ্জ করতে পারি। এর পাশাপাশি এই ফর্মটা খুবই সহজ, কারণ কি এই ফর্মের মানে আমি এই ফর্মটা থেকে যে ডাটাগুলো পাঠাবো ওয়েবসাইট থেকে, সেই ডাটাগুলো আমি ব্যাক এন্ডে কোথা থেকে দেখব। তো সেই ডাটাগুলো আমি ব্যাক এন্ডে যে জায়গা থেকে দেখব সেটা আমাদের ই করতে হবে। তাহলে সেই ইমেইলটা এখানে কনফিগার করতে হবে, জাস্ট আমাদের এইখানে ইমেইলটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে আর কোনো কাজ নাই, ও অটোমেটিক্যালি ও ডেটাগুলোকে সুন্দর করে ওই ইমেইলেই পাঠায় দিবে। ঠিক আছে, এটা। তাহলে এটা করে আমি যদি আপডেট দিই, তাহলে আপডেট দিলে আমাদের আপডেটটা হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমাদের যে গ্যালারিটা অ্যাড করেছিলাম, এই যে গ্যালারি, কিন্তু গ্যালারির আইটেম আসতেছে না। কেন আসতেছে না, আমাদের ওয়েবসাইটটা একটু স্লো লোড হচ্ছে। ঠিক আছে, এই কারণে হচ্ছে যে আসতেছে না, বাট এটা চলে আসবে। ঠিক আছে, অ্যাড করলেই চলে আসবে। বুঝতে কি পারিছো? শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ, হ্যালো ভাইয়া। শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এইগুলো করো। আর যদি সমস্যা থাকে সেটা আমাকে এই করো। ঠিক আছে।
আচ্ছা, ভালো থাকো তাহলে।